অনেক পুরনো দিনের কথা। এক ব্যক্তি তিনটি থলে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন। একটু আগে গিয়ে তিনি ক্লান্ত হয়ে বসে যান। ওই সময় এক যুবক ওই রাস্তা দিয়ে ওই দিশাতেই এগিয়ে যাচ্ছিল। ওই বৃদ্ধ ব্যক্তি যুবকটিকে বলেন, পুত্র, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? এইগুলি খুবই ভারী, তুমি আমার একটি থলে তুলে নাও আর আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দাও। আমি তোমাকে 2টি স্বর্ণমুদ্রা দেব। ছেলেটি বলে, কোনো অসুবিধা নেই বাবা, আমি আপনার সাহায্য করতে তৈরি। এটা বলেই ছেলেটি একটি থলে তুলে নেয়। থলেটি সত্যি সত্যি খুবই ভারী ছিল। এরপর দুজনেই রাস্তার মধ্যে চলতে শুরু করে। ধীরে ধীরে রাস্তায় লোক কমে যায় এবং রাস্তা সম্পূর্ণ খালি হয়ে যায়। ছেলেটি কথায় কথায় জিজ্ঞাসা করে, বাবা, এই থলে এত ভারী কেন? বৃদ্ধ ব্যক্তিটি বলেন, এর মধ্যে তামার কিছু মুদ্রা আছে। ছেলেটি ভাবে এই বৃদ্ধ ব্যক্তি হয়তো কোনো ব্যবসায়ী হবেন, তাই এত বেশি মুদ্রা নিয়ে যাচ্ছেন। ছেলেটি ভাবে, আমার তাতে কি এসে যায়। এরপর ওই যুবক মুদ্রার ব্যাপারে বেশি না ভেবে মনের আনন্দে এগিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজন একটি নদীর পাড়ে এসে পৌঁছায়। ছেলেটি নদীর মধ্যে নেমে পড়ে, কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি নদীর পাড়েই দাঁড়িয়ে পড়ে। ব্যক্তিটি বলে, আরে পুত্র, থামো, আমি 2টি থলে নিয়ে এই নদীর মধ্যে চলতে পারবো না, পড়ে যাব। তুমি কি আমার আরও একটি থলে নিতে পারবে? আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দেব। ছেলেটি বলে, বাবা, আপনি যদি আমাকে স্বর্ণমুদ্রা নাও দেন তাহলেও কোনো অসুবিধা নেই। বৃদ্ধ ব্যক্তিটি খুশি হয়ে বলেন, পুত্র, মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ। এই নাও, এর মধ্যে রূপার মুদ্রা আছে, একটু সাবধানে পার হবে। নদী পার হওয়ার পর ছেলেটির মাথার মধ্যে ওই বাবার কথা গুরুপাক খেতে থাকে যে থলের মধ্যে তো রূপার মুদ্রা আছে। অবশ্যই এই ব্যক্তি কোনো জমিজমা বিক্রি করে আসছেন, তাই এত বেশি ধন নিয়ে আসছেন। কিছুক্ষণ চলার পর রাস্তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই ওই ছেলেটির মনের মধ্যে একটি বিচার আসে। সে ভাবে যে এটা সম্পূর্ণ ফাঁকা একটি জায়গা। যদি আমি এই মুদ্রাগুলিকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাকে কেউ ধরতে পারবে না। এই মুদ্রাগুলিকে নিয়ে আমি একটি দোকান কিনে নেব। এই ভেবে ওই ছেলেটি নিজের বিচারের মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ পর ছেলেটি নিজে নিজে একটু আশ্চর্য হয়ে পড়ে যে এটা আমি কি ধরনের বিচার ভাবছি। কোনো বৃদ্ধ ব্যক্তিকে ঠকিয়ে তার ধনসম্পত্তি নেওয়া খারাপ, অন্যায়। আমাকে এই ধরনের বিচার ভাবা উচিত নয়। কিন্তু ছেলেটি বেশিক্ষণ পর্যন্ত নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে 2টি থলে নিয়ে ওই বাবার পিছনে পিছনে চলতে থাকে। অনেক সময় ধরে চলার পর সামনে একটি পাহাড় আসে। এরপর ওই ব্যক্তিটি বলেন, হে পুত্র, আমার 3য় থলেটিও তুমি নিয়ে নাও, আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দেব। কিন্তু খুবই ধ্যান দিয়ে চলবে, এই থলেগুলি একদমই ফেলবে না। এরপর ছেলেটি একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কেন বাবা, এর মধ্যে এমন কি আছে? বৃদ্ধ ব্যক্তিটি বলেন, হে পুত্র, এর মধ্যেই তো সোনার মুদ্রা আছে। ছেলেটি কিছুই বলে না। ব্যক্তিটি 3য় থলেটি ওই ছেলেটিকে দিয়ে দেয় এবং ভারমুক্ত হয়ে চলতে শুরু করেন। পাহাড়ের চড়াইয়ের কারণে ছেলেটি ধীরে ধীরে উপরে উঠছিল, কিন্তু যখন থেকে সোনার নাম শুনেছে তখন থেকে তার মন যেন উৎসুক হয়ে পড়েছে। সে ভাবে যে যদি এই সমস্ত ধন আমি পেয়ে যাই তাহলে আমার সম্পূর্ণ জীবন খুবই আনন্দে কেটে যাবে। আর এমনিতেই এই বৃদ্ধ ব্যক্তির এত ধন সম্পত্তির আর কি দরকার, এর জীবন তো প্রায় কেটে গেছে। এই অবস্থায় ছেলেটির মন তার বুদ্ধির ওপর সম্পূর্ণভাবে ভর করে ফেলেছিল, আর নিজের বিচারকে সঠিক করার জন্য সে যা খুশি বলছিল। ছেলেটি মনে মনে বলে যে হয়তো এই বৃদ্ধ ব্যক্তিটি কোনো একজন চোর, কোনো ব্যবসায়ী হলে এইভাবে পায়ে হেঁটে কেন চলত। আর চোরের থেকে চুরি করা কোনো খারাপ কিছু নয়। এটা ভাবতে ভাবতে ছেলেটি খুবই জোরে জোরে চলতে থাকে। ওই ব্যক্তিটি একটু পিছিয়ে রয়ে যায়। ঠিক তখনই ছেলেটি ভাবে, যদি একটু সামনে এগিয়ে আমি এই 3টি থলে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার দারিদ্রতা শেষ হয়ে যাবে, আর এই চোর ব্যক্তিটি আমাকে কখনোই ধরতে পারবে না। এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে ওই ছেলেটি দৌড়াতে শুরু করে, যেন মনে হচ্ছিল তার শরীর নিজে নিজেই ছুটে চলছে। অনেক সময় ধরে দৌড়ানোর পর ছেলেটি সবার থেকে এড়িয়ে নিজের ঘরে পৌঁছায়। বাড়িতে পৌঁছে একটি নির্জন স্থানে গিয়ে ছেলেটি ওই 3টি থলে খুলতে শুরু করে। কিন্তু এটা কি, 3টে থলেই লোহার মরচে ধরা নকল মুদ্রায় ভর্তি ছিল।
এটা দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে বৃদ্ধ ব্যক্তিটি আমাকে মিথ্যা কেন বললেন। ঠিক তখনই সে ওই মুদ্রাগুলির মধ্যে একটি ছোট্ট চিঠি দেখতে পায়। ওই চিঠির মধ্যে লেখা ছিল যে সম্পূর্ণ নাটকটি একটি শক্তির খোঁজে রচনা করা হয়েছে। ওই ব্যক্তিকে এই রাজ্যের কোষাধ্যক্ষ এবং অনেক বড় মাপের একটি পদে বসানো হবে। এটা দেখেই ওই ছেলেটি নিজের মাথায় হাত দিয়ে বসে যায়। যখন বুঝতে পারে যে যদি সে তার নিজের মনের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখত তাহলে আজ তার জীবন বদলে যেত। তথাগত গৌতম বুদ্ধ বলেন যে মন সবকিছু আপনি যেমনটা ভাবেন ঠিক তেমনটাই হয়ে ওঠেন। এই জন্য আপনার সবথেকে বড় শত্রু আপনার এতটা ক্ষতি করতে পারবে না যতটা আপনার অনিয়ন্ত্রিত মন ও বিচার আপনাকে আহত করতে পারে। গৌতম বুদ্ধ বলেন নিজের মধ্যে খুবই ধ্যান দিয়ে দেখো। আমাদের মধ্যে চলতে থাকা বিচারই শব্দে রূপান্তরিত হয়। এরপর ওই শব্দ কর্মরূপে বেরিয়ে আসে। এরপর বারবার করার ফলে কর্ম আচরণে পরিণত হয় আর সময়ের সঙ্গে সঙ্গে এই আচরণ চরিত্রে রূপান্তরিত হয়ে পড়ে আর চরিত্রই ভাগ্যে রূপান্তরিত হয়। এই জন্য বিচারের প্রতি সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হল দুর্বলতা সবসময় ছোট বিচার থেকে উৎপন্ন হয়। যদি এই বীজটি এখানেই নষ্ট করে দেওয়া না হয় তাহলে এই ছোট্ট বিচার খুব তাড়াতাড়ি অনেক বড় রূপ নিয়ে বুদ্ধিকেও ঢেকে ফেলে। ঠিক এইভাবে যেমন কাহিনীর মধ্যে হয়েছে, লোভলালসার বিচার এই ছেলেটির বুদ্ধিকে ঠিক এবং ভুল বোঝার কোনো সুযোগই দেয়নি। সোজাসুজি ওই ছেলেটির শরীর প্রতিক্রিয়া দিতে শুরু করে দেয়। এজন্য প্রথমবারেই খারাপ বিচারকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। কিন্তু কিভাবে? বিচারকে নিয়ন্ত্রণ করার জন্য গৌতম বুদ্ধ দুটি ব্যাপারে অনেক বেশি জোর দিয়েছেন। প্রথম, সঠিক উদ্দেশ্য বিকশিত করুন। অনেক সময় আমাদের মুখ থেকে অনেক খারাপ কথা বেরিয়ে যায়। এরপর অনেক সময় পর্যন্ত আমাদের দুঃখ হয়, অথবা কখনো কোনো ভুল হয়ে গেলে আমাদের মন অনেক দীর্ঘ সময় পর্যন্ত আফসোসে ভরে থাকে। এই আফসোস ও দুঃখ থেকে বাঁচার জন্য তথাগত সঠিক উদ্দেশ্যকে খুবই গুরুত্ব দিয়েছেন। যখনই আপনি কিছু করতে যাচ্ছেন তখনই নিজেকে জিজ্ঞাসা করুন, সেই কাজটি করার পেছনে আমার উদ্দেশ্য কি? আমি কি অন্যকে দুঃখ দিতে কিংবা ছোট করতে চলেছি? নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি নিজেকে অনেক ভালো দেখানোর চেষ্টা করছি। নিজের উদ্দেশ্যের প্রতি সচেতন থাকার ফলে এবং এই উদ্দেশ্যকে ইতিবাচক মনোভাবের সঙ্গে সংযুক্ত করার ফলে আপনি নিজের মনের নেগেটিভ বিচারকে কম করতে পারেন এবং এই দুঃখ এবং আফসোস থেকে বাঁচতে পারেন। দ্বিতীয় অনুশীলন মনের প্রতি সচেতনতা বিকশিত করে এবং নিজের বিচারকে শান্ত করে, আর সেটা হলো কোনো বিচার ছাড়াই। এই মুহূর্তে যেটা হচ্ছে শুধুমাত্র সেটাকে দেখা, অর্থাৎ নিজের ভালো মন্দ বিচার ভাবনা এবং স্মৃতিকে কোনো প্রতিক্রিয়া না করে শুধু দেখা। এর লাভ এটা হলো যে নেগেটিভ বিচার, নেগেটিভ অনুভব বেঁচে থাকতে পারে না, আর আপনি ভুল বা খারাপ কর্ম করা থেকে বেঁচে যান। এই জন্য মহাত্মা গৌতম বুদ্ধ বলেন যে স্বজন নিজেকে দেখতে পারে সেই সব থেকে শ্রেষ্ঠ তপস্বী। তাই নিজের মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনার সামনে যতই দামি দামি জিনিস থাকুক না কেন, নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং একটি সৎ চরিত্র গড়ে তুলুন। দেখবেন সফলতা নিজেই আপনার কাছে ধরা দিয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।